আমার মা পতিতা, লোকে আমাকে অবৈধ সন্তান বলতো। এতে আমি বিরক্ত হয়ে একদিন অন্য শহরে চাকরি খুঁজতে বেরিয়ে গেলাম। সেখানে একজন 50 বছরের বিধবার বাড়িতে কাজ পেয়ে গেলাম আমি। সে আমার খুবই সেবা যত্ন করত, কারণ সপ্তাহে দুবার আমাকে বিছানায় ফেলে সে নিজের তৃষ্ণা। যেদিন থেকে এই মহিলা আমার জীবন এসেছে সেদিন থেকেই আমার জীবন আনন্দে ভরে উঠেছে। লোকে বলে, যখন একজন পুরুষের সেবা কম বয়সী সুন্দর মহিলা করে তখন পুরুষ অনেক আনন্দ পায়। আমার বন্ধুরা বলতো যে কম বয়সী মেয়েরা খুব আবেগপ্রবণ আর চটপটে হয়, তাদের ভেতরে নতুন নতুন উত্তেজনা থাকে, তাই তারা পুরুষকে কখনোই খারাপ অনুভব হতে দেয় না। কিন্তু একজন বয়স্ক মহিলা যুবক পুরুষকেও বুড়ো বানিয়ে দেয়, কেননা তাদের ভিতরের সমস্ত অনুভূতি শেষ হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্য কিছু। আমার জীবনে যে মেয়ে ছিল তার বয়স 50 বছর আর আমি 25 বছরের, কিন্তু ও আমার খুব সেবা করত। সমস্ত পুরুষই মেয়েদের থেকে সেবা পেতে চায়, কিন্তু সব মেয়ে সেবা করে না। কিছু বউ থাকে যারা খুবই ভালো আর নিজের স্বামীর খুব সেবা করে, কিন্তু কিছু মেয়ে তো এইটাও জানে না যে একজন পুরুষের সেবা কিভাবে করতে হয়। স্বামীর কাপড় পরিষ্কার করা, তার জন্য খাবার বানানো, ওর সমস্ত জিনিস গুছিয়ে রাখা, কখনো কখনো ওর পা টিপে দেওয়া বা আরও অনেক কিছু থাকে যা স্বামীকে আনন্দ দেয়, কিন্তু বেশিরভাগ মেয়েই এই ব্যাপারে জানেন না। কিন্তু আমার সঙ্গী এই জিনিসটা জানতো। আমি যখনই বাড়িতে ঢুকতাম ও আগে থেকেই আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো, আমার সঙ্গে গলা মেলাতো। যদি আমার হাতে কোনো জিনিস থাকতো তাহলে ও নিয়ে যেত। এরপরে আমি সোফায় বসে পড়তাম আর ও নিজে হাতে করে আমার জন্য জুস নিয়ে আসতো। জুস খাওয়ার পরে আমার হাতে জলের গ্লাস দিয়ে বলতো, তুমি তাড়াতাড়ি করে স্নান সেরে নাও, আমি খাবার সাজাচ্ছি। আমার জীবন খুব সুখেই কাটছিল। গরম গরম খাবার আমার জন্য টেবিলে সাজানো থাকতো। খাওয়া দাওয়ার পরে আমার মাথায় তেল মালিশ করে দিত বা কখনো আমার পায়ে মালিশ করে দিত। আমি তো যেন স্বর্গে বসে আছি, কিন্তু আমি জানতাম না যে এই সবের পিছনে ওর কী মতলব ছিল। কেননা যেভাবে আমাদের দেখা হয়েছিল সেটা খুবই অদ্ভুত একটা ব্যাপার ছিল। আমি কোনো সাধারণ মানুষ না, আমার অতীত খুবই জঘন্য আর বিতর্কিত। আমি এমন একটা মানুষ ছিলাম যার সারা জীবনের উপরে প্রশ্ন তোলা যেতে পারে, ওর ছোটোবেলার উপরে, ওর যুবক বয়সের উপরে, ওর সারা জীবনের উপরে। আপনারা হয়তো ভাবছেন এরকম লোক আছে নাকি দুনিয়ায়, কিন্তু এরকম লোক অনেক আছে আর তারা আমাদের আশেপাশেই আছে। যখন কোনো মেয়ের জন্ম পতিতা পল্লীতে হয় তখন ওই মেয়েকে এই সমাজ সবচেয়ে দুর্ভাগা মেয়ে মনে করে, কিন্তু কেউ তাদের থেকেও বেশি দুর্ভাগা থাকে, আর সেটা হলো সেই সব ছেলেরা যারা এই পতিতা পল্লীতে জন্ম নেয়। আমার ভুলও এইটাই ছিল, আমি একজন পতিতার সন্তান। যখন আমি বড় হলাম তখন আমি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আমার বাবা কে, কিন্তু মা আমাকে এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতো, এইটা জেনে তুই কি করবি। আমার মা সেই জায়গাতেই কাজ করত আর আমার বয়স কম ছিল। সেখানে আমার অবস্থা একটা চাকরের মতো ছিল। আমাকে লোকেদের জন্য জিনিস আনতে হতো। কখনো কোনো মহিলা আমাকে কোনো জিনিস আনতে বলতো, তো কখনো কোনো গ্রাহক। এরপরে আমি এখানে আসা গ্রাহকদের চা খাওয়াতে শুরু করলাম। কিন্তু যখন যুবক বয়সের চৌকাঠ পার হলাম তখন সবাই বলল, এই আমাকে দালালের কাজ করতে হবে। কিন্তু আমি আমার মাকে বলে দিয়েছিলাম যে আমি এরকম কোনো কাজ করব না। আমার মা বললেন, তাহলে তুই কি করবি, আমাদের ছেড়ে চলে যাবি নাকি? আমি আমার মাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে পুরুষ মহিলাদের সাথে এই কারণেই থাকে যাতে সে তাকে সুরক্ষা দিতে পারে, তাকে সম্মান দিতে পারে আর তার সম্মান রক্ষা করতে পারে, তাকে সমস্ত দুনিয়া থেকে বাঁচাতে পারে। কেননা একজন পুরুষই বুঝতে পারে যে এই দুনিয়াতে কেমন কেমন লোক আছে আর মেয়েদেরকে সেই পুরুষদের হাত থেকে বাঁচাতে পারে। যেহেতু তোমরা আগে থেকেই এই পতিতা পল্লীতে থাকো তাই তোমাদের সুরক্ষার দরকার নেই, আর এখানে আমার কোনো কাজও নেই। যদি তোমরা চাও যে আমি তোমাদের জন্য গ্রাহক খুঁজে আনবো তাহলে সেটা আমার দ্বারা হবে না। আমার মা বললেন, তোর বাবাও এরকম জেদি ছিল আর তুইও তাই। আমি বললাম, কে ছিল আমার বাপ? তখন মা আমাকে এমন একটা কথা বলল যে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কেননা আমার মা আমাকে বলেছিল যে আমার বাবা এই শহরের একজন অনেক ধনী ব্যক্তি আর তার রঙের ফ্যাক্টরি ছিল। যখন মা আমাকে বলল যে তুই ওই ফ্যাক্টরির মালিকের ছেলে, তখন সেটা শুনে আমি অবাক হয়ে গেছিলাম।
কিন্তু তার উপর আমার কোনো অধিকার নেই। সেই লোকটাকে কে না চিনত? সে তো শহরের নাম করা ব্যক্তি, কিন্তু সে যুবক বয়সে কোঠায় আসতে থাকতো। আমার মা বললেন, হ্যাঁ, সে আগে এরকমই ছিল, তারপরে ভগবান তার কপাল খুলে দেয়। এরপরে সে ব্যবসা শুরু করে, বিয়ে করে নেয়, আর এখন তো তার ছেলেরাও যুবক হয়ে গেছে। আমি বললাম, আমি যাব তার কাছে আর তাকে বলবো যে আমি আপনার সন্তান? আমার মা বললেন, এরকমভাবে গিয়ে তুই নিজেরই অসম্মান করাবি, কেননা আমি ওকে বলেছিলাম যে আমি ওর বাচ্চার মা হতে যাচ্ছি, কিন্তু বলেছিল তুমি কিভাবে জানো যে এটা আমারই ছেলে? এরপরে আমাকে হাজারটা কথা শুনিয়ে এখান থেকে চলে গিয়েছিল। মেয়েরা তাতে পতিতা হোক বা কোনো ভদ্র পরিবারের, সে এই কথাটা অবশ্যই জানে যে তার পেটে যে সন্তান জন্ম নিচ্ছে তার বাবা কে। আর আমিও জানতাম তোর বাবাকে, কিন্তু আমার ওর কথাতে কোনো পার্থক্য করেনি, কেননা ওর কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। এই কারণে আমি এই নিয়ে কোনো চিন্তাই করিনি। এখন তুই যদি গ্রাহকদের এখানে না নিয়ে আসিস তাহলে তুই এখানে থাকতে পারবি না, কেননা মালকিন তোকে এখানে থাকতে দেবে না। আমি আমার মাকে বললাম, তুমি ছাড়া আর কে আছে আমার? তখন আমার মা বললেন, আমিও তোর কোনো সাহায্য করতে পারবো না, কেননা 2-4 বছর পরে বয়সের কারণে মালকিন আমাকেও তাড়িয়ে দেবে। আমার মা আমাকে এটাও বলেছিলেন যে যদি তুই এখানে কাজ করতে না চাস তাহলে করিস না, কিন্তু সামনেই একটা জায়গা আছে, আজকাল ওখানে অনেক কিছু হচ্ছে, তুই সেখানে চলে যা, তুই সুন্দর আর হ্যান্ডসাম, খুব ভালো কাজ পেয়ে যাবি। আমি বললাম, এই কথার মানে কি? আমার মা বললেন, সামনের বিল্ডিংটা কে কিনেছে সেটা তো তুই জানিস, তাই না? এই কথা শুনেই আমি বুঝে গেলাম যে আমার মা আমাকে কি বলতে চাইছেন, কেননা সামনের বিল্ডিং একজন মহিলা কিনেছিলেন। শুনেছিলাম যে ওই মহিলা আগে একজন খুব ধনী লোকের বউ ছিল, কিন্তু এখন ওর স্বামী মারা গেছে আর সে এখানে একটা হোটেল বানিয়েছে। কিন্তু এই হোটেলের ভেতরে একটা অনেক বড় রহস্য ছিল। রহস্য এই যে সেখানে সে কিছু সুন্দর আর হ্যান্ডসাম ছেলেকে রেখেছিল। সেই ছেলেদেরকে দিয়ে সে সবই করাতো, যেটা এখানকার মেয়েরা করে। আমি বললাম, মা, তুমি তো নিজে পতিতা, এখানেই বড় হয়েছ, সারা জীবন এখানেই থেকেছ, আমাকেও তুমি এখানেই জন্ম দিয়েছ, কিন্তু আমার এই আশা ছিল না যে তুমি আমাকে এরকম বুদ্ধি দেবে। আমার মা বললেন, হ্যাঁ, আমি একজন পতিতা, আর আমাদেরকে শুরু থেকে এইটাই শেখানো হয়, তুই চলে যা সেখানে। আমার হৃদয় খুব ভেঙে গেছে। মায়ের চিন্তা দেখে অবাক হয়নি, কেননা সে সারা জীবন এই পরিবেশেই থেকেছে, তাই তার চিন্তাভাবনা এই রকম হয়ে গেছে। আমার আর একটা গোপন ব্যাপার ছিল, যেটা শুধু আমিই জানতাম। আমি কখনোই বিয়ে করতে পারতাম না, আর যদিও বা বিয়ে করি তাহলেও আমি কখনো বাবা হতে পারবো না। এর কারণ এই ছিল যে আমি সবসময় খুব মানসিক টেনশনে থাকতাম। একবার আমি ডাক্তারের সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে আমার এই মানসিক চাপের কারণ আমি নিজের সমস্ত সিস্টেম খারাপ করে নিয়েছি। তিনি এটাও বলেছিলেন যে এটা পুরুষ হোক বা মহিলা, মানসিক চাপের প্রভাবে তাদের হরমোনের উপর খুব বেশি পড়ে। আমি নিজের ঘরে বসে এসবই ভাবছিলাম। তখনই আমার মা এসে আমাকে বকতে শুরু করে দিল আর বলল যে মালকিন বলেছে তোর ছেলেকে বল যদি খাবার খেতে হয় তাহলে যেন গ্রাহক ধরে নিয়ে আসে, আর না হলে এখান থেকে চলে যাক। আমি বললাম, আমি এই কাজ কোনো মতেই করব না। এই কথা শুনে মা বললেন, তাহলে তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। যখন মা আমাকে চলে যেতে বলল তখন আমি খুব দুঃখ পেয়েছিলাম। এরপরে আমি কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে একটা গাড়ির উপরে হাত রেখে খুব বাজেভাবে কান্না করছিলাম। কিছু সময় পরে গাড়ির কাজ নিচে নামতে লাগলো। এই গাড়িটা কোঠার পাশেই দাঁড়িয়েছিল। এখানে পাশে একটা বড় মন্দিরও ছিল। গাড়ির ভেতরে একজন মহিলা বসেছিলেন, যাকে দেখেই মনে হচ্ছিল যে তার বয়স প্রায় 45 থেকে 50 বছরের হবে, কিন্তু সে খুবই সুন্দরী। তাকে দেখে মনে হচ্ছিল যে ইনি কোনো ভালো পরিবারের। আমি তাকে বললাম, ক্ষমা করবেন, আমি ভেবেছিলাম গাড়ি ফাঁকা আছে। এটা বলেই আমি সেখান থেকে যেতে লাগলাম। তখনই তিনি আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, কেন কান্না করছো, কী সমস্যা তোমার? আমি বললাম, আপনাকে বলে কী লাভ? তিনি বললেন, কেননা আমাকে বললে হয়তো আমি তোমার সাহায্য করতে পারি। আমি বললাম, যদি 50-100 টাকা দিয়ে সাহায্য করতে চান তাহলে এইভাবে আমার সাহায্য হবে না। তিনি বললেন, আচ্ছা বলো তোমার কী সমস্যা। আমি বললাম, আমার কাছে থাকার মতো জায়গা নেই, আর না তো করার মতো কোনো কাজ আছে। আমি কষ্ট করে কাজ করতে চাই। তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমার গাড়ির পিছনে বসো, আমি তোমাকে চাকরি দেব। আমার অনেক বড় বাড়ি, সেখানে তোমার জন্য কোনো না কোনো কাজ বেরিয়েই যাবে। আমি কিছু না ভেবেই তাড়াতাড়ি করে তার গাড়িতে বসে পড়লাম। তিনি প্রথমে 2-3 জায়গাতে থামালেন।
তারপরে একটা অনেক বড় বাংলোর মধ্যে ঢুকলেন। এরপরে তিনি বললেন, এটা আমার বাড়ি, তোমার কীরকম লাগলো? আমি বললাম, অনেক বড় বাড়ি আপনার। তিনি বললেন, আমার নাম সুচিত্রা, আমার স্বামী এই দুনিয়াতে নেই। আমার স্বামীর যাওয়া বেশি সময় হয়নি। আমি বাড়িতে বসে কান্না করতে থাকতাম, তাই ভাবলাম জীবন যখন আছে বাঁচতে তো হবে, আত্মহত্যা তো করতে পারবো না। এই কারণেই বাইরে হাওয়া খেতে বেরিয়েছিলাম, আর তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, এর মানে কি? তিনি বললেন, তোমাকে বললাম তো যে আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেছে, তাই আমি কোনো পুরুষকে খুঁজছিলাম যে এই বাড়িটাকে সামলাতে পারবে। আগে আমার স্বামী সমস্ত কাজ করত, কিন্তু এখন আমি একলা হয়ে গেছি। যদি তুমি এই বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নাও তাহলে আমি খুব খুশি হব। এত বড় বাড়ি একা সামলাতে পারছি না। ব্যাস, তোমাকে বাড়ির দেখভাল করতে হবে, মালিকে দিয়ে কাজ করাতে হবে, চাকরকে দিয়ে কাজ করাতে হবে, এইসব করতে হবে। বদলে আমি তোমাকে বেতনও দেব, আর তুমি এখানে থাকতেও পারবে। আমি খুব খুশি হয়ে গেলাম। আমি বললাম, যদি আমি আমার সাথে কাউকে রাখতে চাই তাহলে কি তাকে এখানে আনতে পারবো? সেই মহিলা জিজ্ঞেস করলেন, কে আছে তোমার সাথে? তুমি কি বিবাহিত? তিনি এই প্রশ্নটা এমনভাবে করলেন যেন আমি যদি বলি যে হ্যাঁ আমি বিবাহিত, তাহলে তিনি আমাকে এখান থেকে বের করে দেবেন। যেহেতু আমি বিবাহিত ছিলাম না, তাই আমি বললাম, না, আমি বিবাহিত নই ম্যাডাম। আমি তো বলেছিলাম যে আমার একজন বয়স্ক মা আছে, যদি তাকে এখানে নিয়ে আসি তাহলে কি তাকে এখানে রাখতে পারি? তখন তিনি বললেন, হ্যাঁ রাখতে পারো, কিন্তু এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। প্রথমে তুমি কিছুদিন এখানে কাজ করো। আমি বললাম, ঠিক আছে। তিনি আমাকে বলেছিলেন যে আমার কাজ এই ঘরকে সামলানো, চাকরকে দিয়ে কাজ করানো, আর বাইরে থেকে কোনো দরকারি জিনিস নিয়ে আসতে হতো। সেদিন রাতে আমি বাজার থেকে পরের দিনের জন্য দুধ আর ডবল পাউরুটি নিয়ে ফিরে এলাম, কিন্তু যখন ঘরে ঢুকলাম তখন সামনের দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। কারণ ওই মহিলার সাথে আমার যখন দেখা হয়েছিল তখন সে সাদা কাপড় পরেছিল, কিন্তু এখন সে লাল রঙের শাড়ি পরে আছে। আমি যখনই ঘরে ঢুকলাম সে বলল, তুমি এসে গেছো, এই জিনিসগুলো আমার হাতে দাও, আর তাড়াতাড়ি করে মুখ হাত ধুয়ে নাও, আমি খাবার রেডি করছি। আমি বললাম, ম্যাডাম আপনি এসব কী বলছেন, আমি বুঝতে পারছি না। সে বলল, আচ্ছা ক্ষমা করে দাও, কালকের কথার জন্য তুমি এখনও আমার উপরে রাগ করে আছো। আমার সকালেই ওঠা উচিত ছিল, তোমার অফিস যেতে দেরি হয়ে গেছিল। আর এরকম হবে না। আমার মনে হলো যে এই মহিলা আমার সাথে মজা করছে, কিন্তু এরপরে সে আমার হাত ধরে আমাকে বাথরুম অবধি নিয়ে গেল আর বলল, মুখ হাত ধুয়ে নাও, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। আমি হতভম্ব হয়ে বাথরুমের ভিতরে চলে গেলাম। কিছু সময় পরে বাইরে বেরিয়ে দেখলাম সে বাইরে দাঁড়িয়ে আছে। এরপরে সে আমার হাত ধরে আমাকে সাথে নিয়ে টেবিলের উপরে বসিয়ে দিল। টেবিলের উপরে অনেক ভালো ভালো খাবার রাখা ছিল, আর এই সব কিছু সে নিজেই বানিয়েছিল। সে আমার কাছে বসে নিজের কান ধরে বলতে লাগলো, সরি। আমি চুপচাপই ছিলাম, কেননা আমি বুঝতে পারছিলাম না যে এইসব কী হচ্ছে। তারপরে সে আমাকে নিজের খাতে খাবার খাওয়াতে লাগলো। খাওয়া শেষে আমাকে নিজের সাথে বেডরুমে নিয়ে গেল। এখন আমার মামলাটা খুব গড়বড় মনে হচ্ছিল। আমার এখানে থাকা উচিত হয়নি। ইনি একজন বয়স্ক মহিলা, আর তাও বিধবা। সে আমার সাথে কি করতে চায়? আমার সাথে এরকম মজা করছে কেন? এরপর সে আমার কাছে এসে বসে পড়ল আর বলল, আমি তোমার পা টিপে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আমি বললাম, না না, এর কোনো দরকার নেই, আমাকে নিজের ঘরে যেতে হবে। সে বলল, এইটাই তোমার ঘর, এখন কি তুমি আমার উপরে রেগে আছো? চলো ঘুমিয়ে পড়ো। সে আমাকে বিছানার ওপর শুয়ে দিল আর আমাকে কম্বল দিয়ে ঢেকে দিল। আমার খুব ভয় করছিল, অদ্ভুত অনুভব হচ্ছিল। কিছু সময় পরেই সে আমার পাশে এসে শুয়ে পড়ল আর 5 মিনিটের মধ্যেই ঘুমিয়ে গেল। যখন আমার মনে হলো সে ঘুমিয়ে পড়েছে, তখন আমি উঠে নিজের ঘরে চলে এলাম আর অবাক হয়ে ভাবতে লাগলাম সে আমাকে রোহিত বলছিল কেন। সকালে যখন ঘুম ভাঙল তখন সে আমার সামনে দাঁড়িয়েছিল। আমার মনে হলো আবারও হয়তো কিছু একটা বলবে, কিন্তু সে বলল, আজকে চাকরানিকে ডাল বানাতে বলবে, আর হয়তো বাজার শেষ হয়ে গেছে, তাই সমস্ত কিছু নিয়ে এসো, এই নাও টাকা, যদি কম পড়ে তাহলে আবার চেয়ে নিও। সারা মাসের বাজার নিয়ে আসবে, কারণ আমাদের বাড়িতে মাঝে মাঝে অতিথি এসে পড়ে। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম। এরপরে সে বলল, আর হ্যাঁ, তুমি তোমার মায়ের ব্যাপারে বলেছিলে, তাকে কবে নিয়ে আসছো? আমি বললাম যে এখনই না ম্যাডাম, আগে আমি তার সাথে কথা বলবো। তার এটা তো মনে ছিল যে আমি তার চাকর, আর আমি মায়ের কথা কালকে তাকে বলেছিলাম
কিন্তু রাতের বেলা সে কেন আমাকে নিজের স্বামী মনে করেছিল? কেননা আমি খোঁজ নিয়ে জেনেছি যে তার স্বামীর নাম ছিল রোহিত, আর সে আমাকে রোহিত বলছিল। আমি এই কথাটা কাউকেই বলিনি। আজ তৃতীয় দিনেও রাত হওয়ার সাথে সাথে মালকিন আমাকে নিজের স্বামী মনে করতে শুরু করলো। আমার খুব সেবা যত্ন করলো। প্রথম 2 দিন তো আমার খুব অদ্ভুত লেগেছিল, কিন্তু আজকে যখন সে আমার পা টিপে দিচ্ছিল তখন আমার খুব আরাম হচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম যে ভগবান একজন পুরুষের সমস্ত সুখ শান্তি মেয়েদের মধ্যে রেখেছেন। একজন পুরুষ সমস্ত সুখ শান্তি শুধু একজন মেয়ের থেকেই পায়, তাতে সেই মেয়ে যেমনই হোক। মেয়েরা মনে করে যে পুরুষ শুধু যুবতী আর সুন্দরী মহিলাদের পেছনে পড়ে থাকে, কিন্তু এরকম কোনো ব্যাপার না। তারা সেই মহিলাদের সঙ্গে নিজের জীবন কাটাতে পছন্দ করে যার কাছ থেকে সুখ শান্তি পাওয়া যায়। এই জিনিসটার কোনো প্রভাব পড়ে না যে সেই সুখ শান্তি দেওয়া মেয়েটি বয়স্ক না যুবতী, সুন্দরী না অসুন্দরী। কখনো কখনো খুব সুন্দরী মেয়ে ছেলেদের বেঁচে থাকা মুশকিল করে দেয়, আবার কখনো কখনো অসুন্দরী মেয়েও তাদেরকে এত খুশিতে রাখে যে তারা তাদের জন্য পাগল হয়ে যায়। আমি কে? আমার কাছে তো কিছুই ছিল না, একজন পতিতার ছেলে। বাবার নাম জানতাম, কিন্তু বাবা কখনো স্বীকার করবে না। না তো আমি পড়াশোনা জানতাম, না তো আমার মধ্যে কোনো গুণ ছিল। ব্যাস দেখতে শুনতে একটু ভালো, আর যুবক পুরুষ তাও এমন যে কখনো বাবা হতে পারবে না। আমাকে ডাক্তার বলেছিল আমার দ্বারা কখনো সন্তান জন্ম হবে না, তাই আমি কোনো মেয়েকেই ধোঁকা দিতে চাইতাম না। প্রথমেই আমার বাবা আর মা যে পাপ করেছিল সেটার ফল আমি ভুগছি। এখন যদি আমিও পাপ করি তাহলে এই দুনিয়া আমার জন্য নরক হয়ে যেত। ম্যাডামও অদ্ভুত ছিল। সে আমার খুব সেবা যত্ন করত, আমাকে নিজের হাতে খাইয়ে দিত, আমার পা টিপে দিত, আমার মাথায় তেল লাগিয়ে দিত, আর তারপরে আমার পাশে ঘুমিয়ে যেত। ধীরে ধীরে তার উপরে আমার অদ্ভুত ধরনের ভালোবাসা হতে শুরু করেছে। কেননা আমি একজন এমন মানুষ ছিলাম যে কখনোই ভালোবাসা পাইনি, এমনকি আমি তো কখনো সম্মানও পাইনি। কিন্তু এখন আমি এই সব কিছুই পাচ্ছিলাম, তাও এত বেশি পরিমাণে যে এটা যদি কোনো নর্মাল মানুষও পেত তাহলে সেও পাগল হয়ে যেত। আর আমার জন্য এই সব কিছু স্বর্গের সুখের মতো ছিল। আমরা দুজন একসাথে সেলফিও তুলতাম আর ভিডিও বানাতাম। কখনো কখনো হিন্দি গান চালিয়ে সে কাপল ড্যান্স করতে শুরু করে দিত। আমার এরকম মনে হতো যেন এটা কোনো স্বপ্ন। আর তার বয়স হয়তো 50 বছর, কিন্তু তাকে যেন 30 বছরের মনে হতো। তিনি নিজেকে খুব ফিট রেখেছিল। আমার হৃদয় তার জন্য খারাপ কিছুই ছিল না। আমি তার খেয়াল রাখতাম। প্রথমে তো মালকিন যখন আমাকে বলতো রোহিত বাড়িতে চলে এসেছো, খাবার রেডি, তখন আমি বেশি কথা বলতাম না। কিন্তু এখন আমিও তার সমস্ত প্রশ্নের উত্তর দিতাম। সে যখন বলতো যে আজকে আমার তোমার কথা খুব মনে পড়ছিল, তখন আমিও বলতাম যে আমার জান, আমারও তোমাকে খুব মনে পড়ছিল। আমি জানতাম যে এটা কোনো বড় ধরনের অসুখ। হয়তো সে নিজের স্বামীকে খুব ভালোবাসত, আর তার যাওয়ার দুঃখ এখনও অবধি ভুলতে পারেনি। এই কারণে রাত হতেই তার এরকম মনে হতো যে আমি তার স্বামী, আর আমি এখনও বেঁচে আছি। এখানে যে চাকরানি সবচেয়ে বেশি সময় ধরে কাজ করছিল, সে আমাকে বলেছিল মালকিন তার স্বামীকে খুব বেশি ভালোবাসতেন, আর তার স্বামী আপনার মতো কম বয়সী ছিলেন। তাদের ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তার জীবন চলে যায়। মালকিন তার মৃত্যুতে খুব বেশি দুঃখ পেয়েছিলেন। একদিন বাইরে বৃষ্টি হচ্ছিল। এখন তো আমি নিজেই সন্ধ্যাবেলা কোনো জিনিস আনতে বাইরে বেরিয়ে যেতাম, যাতে যখন আমি ফিরব তখন এমন একজন স্ত্রী আমার অপেক্ষা করতে থাকবে যে আমাকে ভালোবাসে। আমি কখনোই আমাকে এত ভালোবাসবে সেরকম বউ পাবো না। আর মালকিনের স্বামীও এই দুনিয়াতে কখনোই ফিরে আসবে না, আর এই বয়সে সে কোনো স্বামীও পাবে না। আমরা দুজনেই নিজে নিজে স্বপ্ন জানা অজানা অবস্থায় পুরা করছিলাম। এই অবধি তো ঠিক ছিল যে ও আমার পাশে ঘুমিয়ে পড়তো, কিন্তু এখন সে রাতে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। প্রথম দিকে তো আমার সব কিছুই খুব অদ্ভুত লাগতো, কিন্তু ধীরে ধীরে সব কিছু অভ্যাস হয়ে গেছিল। সপ্তাহে 3 দিন এরকম হতো যে দিনগুলো আমার জীবনে সবচেয়ে সুন্দর দিন মনে হতো। কেননা মালকিন আর আমি, সকাল হতে মালকিন আমার সাথে চাকরের মতো ব্যবহার করতো। আমার সাথে এমন ব্যবহার করতো যেন আমি চাকর। এটা যদিও আমার খুব অদ্ভুত লাগতো, কিন্তু আমি জানতাম যে এটা তার অসুখ। একদিন সে বলতে লাগলো যে আমার শরীর খুব খারাপ লাগছে। আমি বললাম আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন সে বলল এরকমভাবেই আমি ডাক্তারের কাছে যাই না, আগে ডাক্তারের থেকে অ্যাপয়েন্টমেন্ট নাও। যদি ডাক্তার থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাও তাহলে আমাকে বলে দিও, আর গাড়িটা পরিষ্কার করে রাখবে। একদিন আমার কাছে আমার মায়ের ফোন এলো। সে বলতে লাগলো তুই এখান থেকে যাওয়ার পরে একবারও দেখা করতে এলি না যে। আমি বললাম তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছো,
তখন আমার মা বলল, সেটা তো ঠিক আছে, কিন্তু তুই আছিস কোথায়? আর তুই যে মহিলার সাথে ঘুরছিস সে কে? আমি বললাম, সে আমার মালকিন, আমি তার বাড়িতে কষ্ট করে কাজ করি, আর তোমাকেও খুব তাড়াতাড়ি এখানে নিয়ে আসবো। তখন আমার মা বলল যে আমি কোথাও যাব না, এখানেই আমি ঠিক আছি। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এর মানে হলো যে আমার মায়ের সম্মানের সাথে জীবন কাটানোর কোনো ইচ্ছাই নেই, তার নিজের এই পতিতার জীবনই পছন্দের। এরপরে আমিও রেগে গিয়ে বললাম, আমাকে আর ফোন করবে না, বলেই ফোন কেটে দিলাম। আমি জানতাম যে সে আমার মা, আমাকে তার সঙ্গে দেখা করতেই হবে। সন্তান আর বাবা মায়ের সম্পর্ক এরকমই হয়। কিন্তু এই মুহূর্তে তার উপর আমার রাগ হচ্ছিল। ম্যাডামকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। যখন ম্যাডাম ডাক্তারের চেম্বার থেকে বের হলো, তখন তাকে খুব অস্বস্তিতে মনে হচ্ছিল। বাড়িতে এসে তিনি আমাকে বললেন, বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ বের করো। আমি গিয়ে মেকানিককে ডেকে নিয়ে এলাম। সে বলল, কালকে সকালের আগে কাজ হবে না। মালকিন দুপুরের খাবারও খেলেন না। যখন রাত হলো, তখন আমি জেনে বুঝে দুধ নেওয়ার জন্য কলোনির একটা দোকানে চলে গেলাম। ফিরে এসে দেখলাম সে আবারও নববধূ হয়ে দাঁড়িয়ে আছে। তাকে খুব সুন্দর লাগছিল। আমাকে বলতে লাগলো যে আজকে আমার কাছে তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি বললাম যে কীরকম খুশির খবর? তখন ও বলল, আজকে তোমাকে এমন একটা খুশির খবর শোনাবো যেটা শুনলে তোমার মন খুশিতে ভরে যাবে। আমরা রাতের খাবার খাওয়ার জন্য একসাথে বসলাম। ওকে খুব বেশি খুশি লাগছিল। আমি অবাক ছিলাম যে সকালবেলা তো ডাক্তারের কাছ থেকে আসার পরে খুব রেগেছিল আর টেনশনও মনে হচ্ছিল, আর এখন তো খুব খুশি মনে হচ্ছে। যখন আমরা বেডরুমে গেলাম, তখন সে আমাকে একটা গিফট ধরিয়ে দিল আর বলল, এটা খোলো। যখন আমি সেই গিফটটি খুললাম, তখন তার ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চার জামা বেরোলো। আমি বললাম, এটার মানে কি? আমি বুঝলাম না। তখন সে বলতে লাগলো, এটা কি জিনিস? আমি বললাম, এটা তো কোনো ছোট বাচ্চার কাপড়। তখন সে বলল, এই বাড়িতে কি কোনো ছোট বাচ্চা আছে? আমি বললাম না। সে বলতে লাগলো, তাহলে এই কাপড় এখানে কি করছে? আমি বললাম, এই কথাটা তো তোমাকেই বলতে হবে যে এই কাপড় এখানে কি করছে। তখনও বলতে লাগলো, কেননা এই বাড়িতে একটা ছোট বাচ্চা আসতে চলেছে, আমি মা হতে যাচ্ছি। যখন আমি এই কথাটা শুনলাম, তখন আমি হতভম্ব হয়ে গেলাম। কেননা যদি সে মা হতে যাচ্ছে, তাহলে তো এই বাচ্চার আমার। আমি বললাম, সত্যি? সে বলল, হ্যাঁ, আজকে ডাক্তার আমাকে এই কথাটা বলেছে। এই কথা শুনে তো আমি খুব ঘাবড়ে গেলাম, কেননা এখন আমাকে মালকিনকে বলতেই হবে যে এতদিন থেকে এই বাড়িতে কি হচ্ছিল। সে আমার বাচ্চার মা হতে যাচ্ছে। এর মানে হলো আমি ঠিক হয়ে গেছি। হয়তো মালকিনের সেবা আর ভালোবাসার খুশিতে আমি ঠিক হয়ে গেছি। পরের দিন সকালবেলা তিনি সমস্ত ঘরের ফুটেজ পেয়ে যাবেন, আর এটাও জানতে পেরে যাবেন যে এই সমস্ত কিছু আমার কাজ। এই কারণে আমি তাকে আগে ভাগেই সব কিছু বলে দিলাম। যখন আমি তাকে এই সমস্ত কথা বললাম, তখন সে হতভম্ব হয়ে গেল আর রেগেও গেল। এরপরে সে বলল, আমি না হয় অসুস্থ ছিলাম, কিন্তু তুমি তো সুস্থ ছিলে। আমি বললাম, আমি সুস্থ ছিলাম, কিন্তু আমি পুরুষ তো ছিলাম। তুমি আমার এত খেয়াল রাখতে, আমার সাথে এত ভালোবেসে ব্যবহার করতে, আমি কন্ট্রোলের বাইরে চলে গেছিলাম। আমি তাকে এটাও বলে দিলাম যে আমার মা কে আর আমি কোথা থেকে এসেছি। আমি সব কিছুই তাকে বলে দিয়েছি, কিন্তু সে খুব রেগেছিল। সুচিত্রা আমাকে বলল, তুমি বেরিয়ে যাও এখান থেকে, নিজের জিনিসপত্র নাও আর বেরিয়ে যাও এখান থেকে। আমি বললাম, কিন্তু এটা তো আমার বাচ্চা। সে বলল, এর নামও মুখে নেবে না। সকাল হলে আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম, কিন্তু এখান থেকে যাওয়া আমার জন্য খুবই কষ্টকর ছিল। তাই আমি শেষবার তার সঙ্গে দেখা করার জন্য গেলাম। সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আমি বললাম, যাওয়ার সময় শুধু এটুকুই বলতে পারি যে যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও। যদিও ভুল তো অনেক বড় হয়েছে, আর ক্ষমাও তুমি করবে না, কিন্তু নিজের খেয়াল রেখো আর আমার বাচ্চারও। এইটুকু বলেই আমি যেতে শুরু করছিলাম, আর তখনই ও পিছন থেকে আমার গলা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। যখন আমি ওর দিকে ফিরলাম, তখন ও বলতে লাগলো, যেও না আমাকে ছেড়ে, এই বাচ্চা তোমার, আর সন্তানের খুশি আমাদের দুজনেরই অধিকার। বিয়ে করবে আমাকে? যখন ও এই কথা বলল, সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ করে দিলাম, আর সেই দিনই ওকে বিয়ে করে নিলাম। কেননা এরকম অবস্থায় বিয়ে যত তাড়াতাড়ি হয় ততই ভালো। এরপরে আমার জীবন আমার বউয়ের সাথে খুব সুন্দরভাবে কাটতে লাগলো। আমি নিজের জীবনের উপরে এতক্ষণ হতবাক যে কিভাবে আমার কপাল বদলে গেছিল। কোথায় আমি একজন দালাল হতে যাচ্ছিলাম, কিন্তু এখন একজনের বাবা, একজনের স্বামী, ভালো বাড়িতে থাকি। মাকে দ্বিতীয়বার এখানে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আসার জন্য রাজি ছিল না। তাই তাকে তার অবস্থায় ছেড়ে দিলাম। ভগবান আমাকে খুব সুন্দর একটি মেয়ের খুশি দিয়েছেন। আমি খুব খুশি। আমি আমার মেয়ের নাম রেখেছি মিষ্টি। এখন আমি আমার স্ত্রীর সাথে খুব সুন্দর একটা জীবন কাটাচ্ছি।
আর সেও আমার সাথে খুব খুশি। এখন ওর অসুস্থতার পরিমাণ কিছুটা কমে গেছে। এখন ও আমাকে রোহিত নয়, বরং আমার নিজের নামে ডাকে। সারাদিন আমরা একে অপরের সাথে সুন্দর সময় কাটাই। আর রাতের বেলাও ওর মনে থাকে যে আমি রোহিত নয়, তার নিজের স্বামী। এখন তো আমার মেয়েও ধীরে ধীরে বড় হচ্ছিল, নিজের পায়ে হাঁটতে শুরু করেছিল। আপনাদের সবার কাছে প্রার্থনা যে আমাদের খুশির জন্য প্রার্থনা করবেন, যাতে আমাদের খুশির ওপরে কারো নজর না লাগে। আর সাথেও আমাকে এটাও বলবেন যে আমি ঠিক করেছি নাকি ভুল করেছি। তো আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।